নমস্কার। আমি মুদ্রা আপনারা জানেন অলরেডি একটা ইনস্টিটিউট লার্নিং সেন্টার। আর সেই মুদ্রা তৈরির পিছনে আমাকে যারা সবথেকে বেশি সাপোর্ট করেছেন এবং করে যাচ্ছেন তাদের মধ্যেই একজনকে আমরা পেয়ে গেছি, আমার যোগগুরু শ্রী শিশির বিশ্বাস। আলাপ করে নেব শিশির স্যারের সাথে। শ্রী শিশির বিশ্বাস শুধুমাত্র একজন যোগগুরু নন, উনি ওয়াইসিবি লিড এক্সামিনার, মিনিস্ট্রি অফ আয়ুষ। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো অবশ্যই যোগ, শুধুমাত্র যোগ নয়, যোগের থেকেও আরো কিছু বেশি। ওয়েলকাম টু মুদ্রা চ্যানেল স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে আসার জন্য এবং এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের সবার সাথে কথা বলে আমরা বেশ কিছু জায়গায় কোয়েশ্চেন তৈরি করেছি, বেশ কিছু জিনিস নিয়ে কোয়েশ্চেন তৈরি করেছি, যেটা নিয়ে আজকের এই এপিসোড। তবে শুধুমাত্র একটা এপিসোডেই কিন্তু সম্ভব নয় এই এত বড় জিনিসটা কভার করা, তাই আমরা চেষ্টা করব এরপরেও আরও একটা এপিসোডে যেতে। যোগা বলতে আমরা কি বুঝি? মানে যোগা কি শুধুই মাত্র ফিজিক্যাল প্র্যাকটিস, কিছু আসনা, নাকি তার থেকেও বেশি কিছু? যোগ হচ্ছে একটি জীবন পদ্ধতি। যোগা ইজ এ ওয়ে অফ লাইফ। জীবন পদ্ধতি এই জন্য বলছি, কারণ যোগ মানুষজন ভাবে কিছু আসন অভ্যাস করলাম, কিছু প্রাণায়াম অভ্যাস করলাম, সেটিই হয়তো যোগ। কিন্তু সেটি যোগ তার মধ্যেই বেঁধে নেই। যোগ হচ্ছে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমরা খাবো, কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কিভাবে চিন্তা ভাবনা করব, সমস্তটাই যোগ। যোগ শুধুমাত্র আধ্যাত্মিকতার সঙ্গে নিজেদেরকে আমাদের কানেকশন নয়, তার থেকেও হচ্ছে আরও বেশি কিছু। যেমন কেউ আজকে অফিসে কাজ করছেন, তো তার ক্ষেত্রে যোগ কি হবে? সে ঈশ্বরকে শুধুমাত্র কানেক্ট করে কি তার কিছু লাভ আছে? সে ভাববে যে আমার যে প্রোডাক্টিভিটি সেইটা কিভাবে উন্নত হবে। যোগে সেটাও বলা আছে যে কুশলতাপূর্বক কাজ করা, সেটাই হলো যোগ। তো অতএব এটি শুধুমাত্র একটি আধ্যাত্মের সাধনা, শুধু শরীরকে ভালো রাখার সাধনা সেটা নয়। আবার কারোর হচ্ছে মন খারাপ, যোগ, সেখানেও যোগের একটি ডেফিনেশন আছে। সেখানে বলা হচ্ছে যে যোগ হচ্ছে দুঃখ থেকে যা আমাদের মনকে সরিয়ে রাখে, তাই হলো যোগ। যোগ ভবতি দুঃখাহা, মানে দুঃখ থেকে মনকে যদি সরিয়ে রাখতে পারি, তাই হলো যোগ। অতএব এখানে কিন্তু কোনো সময় যে শুধুমাত্র শারীরিক অভ্যাস এইরকম নয়, এটি সমস্তটাই হচ্ছে আমাদের মনকে কিভাবে নার্চার করব, আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করব, তার একটা পন্থা বা পদ্ধতি, সেটিই হলো যোগ। বাহ! মানে যোগা কিন্তু শুধুমাত্র আসনার মধ্যেই সীমাবদ্ধ নয়, যেভাবে একদম স্যার বললেন। যোগা কিন্তু তার থেকে অনেক বেশি। মানে আমার আপনার রোজকার জীবনে যোগা তার মানে অপরিহার্য। একদম সকলের জন্য। স্যার, রোগ সারাতে যোগ নাকি রোগা হওয়ার জন্য যোগা? কিসের জন্য এবং কারা করবে যোগা আর কারা করবে না? আচ্ছা, রোগ সারানোর জন্য যোগ বা যোগ সারানোর মানে রোগা হওয়ার জন্য যোগ, এটা কোনোটিই নয়। কিন্তু যোগ হচ্ছে আমাদেরকে ব্যালেন্স করতে শেখায়। ব্যালেন্স মানে কেউ যে আছে মোটা আছে, সে রোগা হবে না, তা একটা ব্যালেন্স স্টেট অফ মাইন্ডে যাবে, সে ব্যালেন্স স্টেট অফ বডি যাবে। শরীরকে যোগের একটি প্রধান জায়গা আছে, সেখানে বলা হয় যে শরীরকে পিউরিফাই হতে হবে। কী রকম? না, বাত পিত্ত কফ, এই তিনটে দোষ থেকে মুক্ত হতে হবে। সেই জন্য বাত পিত্ত কফ থেকে যখন আমরা মুক্ত হব, তখন দেখব যে আমাদের কোনো সমস্যাই নেই, কোনো প্রবলেম আমরা কম অনুভব করছি। বাত পিত্ত কফ হচ্ছে শরীরের কারোর হচ্ছে ফেলগামের প্রবলেম, কারোর গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, সেটা পিত্তদোষ। আর বাত দোষ হচ্ছে শরীরে যে কোনো জায়গায় ব্যথা, জয়েন্ট পেন, এই সমস্ত কিছু। আর এই রোগা হওয়ার যে বিষয়টা, যে আমি রোগা বলে আমি সুস্থ, এটা নয়। স্বাস্থ্যের সংজ্ঞায় কি বলা হয়েছে, কি বলছে যে হেলথ ইজ ডিফাইন্ড অ্যাজ এ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং, নট মিয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। মানে শুধুমাত্র কোনো রোগ নেই তার মানেই আমি যে সুস্থ, সেটা নয়। আবার আমি যে মোটা তার মানেই আমি অসুস্থ, এটাও নয়। তো এই দুটোকে ব্যালেন্স করার জন্য যোগ, সেখানে সেই জন্য যোগ হচ্ছে যে খুব বেশি মোটা সেও অভ্যাস করতে পারে, কেউ রোগা সেও অভ্যাস করতে পারে। দুজনের যে যোগ অভ্যাসের যে লক্ষ্য বা উদ্দেশ্য দুজনের আলাদা হবে। যে খুব বেশি ওভারওয়েট, তাদের ক্ষেত্রে হচ্ছে সে যাতে একটু তার সমস্ত বিষয়ে মানে বিএমআই যাতে একটু কম করতে পারে, তার জন্য সে কাজ করবে।
যে দেখা যাচ্ছে চরম মানে ভীষণ রোগা কিন্তু তার শরীর ভীষণ স্টিফ, তো সে ফ্লেক্সিবিলিটি কীভাবে ইমপ্রুভমেন্ট হয়, তার ডাইজেশন যা যদি সমস্যা থাকে, তার এক্সিকিউটরি সমস্যা যদি থাকে, যা কিছু থাকবে সমস্ত সমস্যা থেকে সে যেন নিরসন হয়, সেটা তার মূল উদ্দেশ্য। তাহলে বুঝতেই পারছেন, রোগ সারাতে যোগ বা রোগা হওয়ার জন্য যোগা নয়, যোগা কিন্তু সবার জন্য, মানে আপনাকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকা এবং আপনার জীবনের উদ্দেশ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্যই যোগা হেল্প করে। স্যার, যোগা আর ডায়েট একসাথে নাকি শুধু যোগা নাকি শুধু ডায়েট? বলছে যোগের একটি লক্ষণ আছে, সেটাকে বলা হয় স্বাস্থ্য রক্ষণম, মানে স্বাস্থ্য কিভাবে রক্ষা হবে। সেখানে বলছে আহার, নিদ্রা এবং ব্রহ্মচর্য। যে আহার প্রথমে আসছে, বা আমরা যদি ভগবদ গীতায় দেখি সেখানে কিন্তু যোগে বলছে প্রথমে হচ্ছে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মেষু যুক্ত স্বপ্ন বোধস্য যোগ ভবতি দুঃখা। তো এই যে যোগ হচ্ছে বলছে আহার, যুক্ত আহার, হঠযোগেও বলা আছে আহার একটা বিরাট গুরুত্বপূর্ণ অংশ। যদি আমাদের আহারের শুদ্ধি না হয় তাহলে কিন্তু লোক আরও বেশি ডিজিজের দিকে যাবে, অসুস্থের দিকে যাবে। আবার কেউ যদি শুধু খাবার গ্রহণ করে এবং ভাবে যে আমি যোগ অভ্যাস, যোগ মানে শুধুমাত্র ফিজিক্যাল প্র্যাকটিসের মধ্যে যদি আমি নিজেকে আটকে রাখি, এটা নয়। যোগ হচ্ছে মানসিক অভ্যাস, সামাজিক অভ্যাস এবং শারীরিক অভ্যাস। এই শারীরিক অভ্যাসটা আমরা কি করছি না, সেখানে সূক্ষ্ম ব্যায়াম, স্থূল ব্যায়াম, সূর্য নমস্কার, আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধা, এই সমস্ত কিছু অভ্যাস করছি। এই অভ্যাসের মধ্যে দিয়ে আমরা শরীরের প্রত্যেকটি এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে আমরা অ্যাক্টিভেট করতে পারবো। আমরা আমাদের যে হরমোন সিক্রিশনে যদি হয় ঠিকঠাকভাবে তাহলে আমরা আনন্দ থাকবো, ঠিক আছে। তো সেই জন্য প্রত্যেকটি গ্ল্যান্ডকে পারফেক্ট রাখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যোগের প্র্যাকটিস করতে হবে। সেই জন্য প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আমরা যদি ডায়েটকে যদি আমরা মেনটেন করি তখন দেখব আমরা আনন্দের সঙ্গে আমরা বিরাজ করছি। আমরা এখন একটা খুব কমন কোয়েশ্চেন পাই সবার থেকে, আমি জিমে যাচ্ছি, আমার যোগা করতে ভালো লাগে না, বা আমি জিম করব না যোগা করব। স্যার, জিম না যোগা, বা আমি নিজের জন্য সঠিক কোনটা হবে কিভাবে বেছে নেব? এই দ্বন্দ্বটি অনেক দিন আগের থেকেই, যখন আমাদের ভারতবর্ষে জিম শব্দটা আসেনি তখন ব্যায়ামাগার ছিল। হ্যাঁ, তো সেই ব্যায়ামাগারে গিয়ে কি আমি কসরত করব না যোগ প্র্যাকটিস করব। যদি আমরা দেখতে পারবো যে নীলমণি দাস বা আয়রনম্যান, উনি ব্যায়ামবীর থেকে যোগী হয়েছিলেন বা যোগ অভ্যাস শুরু করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গে বা তৎকালীন ভারতবর্ষে। এই দুটো আগে বুঝতে হবে যে আমার টার্গেট কি, আমি কোন জায়গাতে আছি। জিম আমি জয়েন করলাম, একটি সুন্দর মেম্বারশিপ নিয়ে নিলাম, কিছুদিন পর দেখা যাচ্ছে আমার আর সেটা শ্যুট করছে না। আগে আমাকে সেই জন্য পরামর্শ নেওয়া উচিত কোনো বিশেষজ্ঞের। সেখানে আমি জিমের ওখানেও যেতে পারি, যোগের এখানেও আসতে পারি, যোগ ইনস্ট্রাক্টর বা যোগ টিচার যিনি আছেন তার সঙ্গে পরামর্শ করতে পারি। যোগ হচ্ছে একটি সাস্টেনেবল প্রসেস, যেখানে কেউ শুধুমাত্র প্র্যাকটিক্যাল আসপেক্টই সেটাকে দেখা হয় না, তার মেন্টাল আসপেক্টকেও সেখানে অ্যাড্রেস করা হয়। কেউ আছে মন থেকে খুব দুঃখী আছে, সে যদি দুঃখী থাকে তাহলে কিন্তু তখন সে জিমে গিয়ে কিছু লাভ নেই তার। সে জিমে যাচ্ছে, জিমে দেখা যাচ্ছে তার সবসময় মনের মধ্যে রাগ আছে, তার লাভ হবে না কিছু। সে দেখা যাচ্ছে জিম অভ্যাস করছে, ঠিক আছে, একটু মাসেল ডেভেলপড হচ্ছে, কিন্তু সে ভেতর থেকে মাসেল তার আরও স্টিফ হয়ে যাবে। জিম সঠিকভাবে যদি অভ্যাস হয়, সঙ্গে হচ্ছে তার হচ্ছে সাপ্লিমেন্ট বা ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। যোগে এই যখন জিমে যায় ম্যাক্সিমাম লোকজন কি করে, শুধুমাত্র কিছু মেশিন এর অভ্যাস বা প্রোটিন সাপ্লিমেন্ট বা অন্যান্য যা সাপ্লিমেন্ট দরকার তার হেলথ অনুযায়ী সেগুলো তারা নেয় না। তার জন্য কিন্তু তাদের বোন হেলথ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যারা যাতে জিমে যায় বেশিরভাগ, আপনারা একটু নিজেরাই স্টাডি করে দেখতে পাবেন, বেশিরভাগ লোকই বলছে তাদের হয় মাসেল ক্র্যাম্প হয়েছে, না হলে তার কোমরে হঠাৎ চোট লেগেছে, হঠাৎ তার অ্যাঙ্কেলে মোচে এসেছে। এগুলো কেন এসেছে? বিকজ অফ তার ইন্টারনালি সে নিজেকে ড্যামেজ করে ফেলেছে। হয়তো দুটো এখনকার তো সেলফির যুগ বা ছোটো রিলসের যুগ, আমি জিমে গেছি, সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি, সেটা আমি যে আমার কতটা ক্ষতি করছি সেটা আমি হয়তো জানি না, ঠিক আছে। কিন্তু আমি আবার জিমের বিরুদ্ধেও বলছি না। জিম অবশ্যই ভালো, কিন্তু তার প্রপার ডায়েটের সঙ্গে তাকে জিম করতে হবে, প্রপার
যে প্রকৃত জিম যেগুলো, সেই জিমে গিয়ে জিম ইনস্ট্রাক্টরের সঙ্গে কথা বলে তার একটা পুরো প্রেসক্রিপশন নিয়ে তবেই করতে হবে। জিম করা উচিত। যোগের ক্ষেত্রে কি হয়, এটা খুব ইজি। তার একটি ম্যাট লাগবে, সে যোগ ইনস্ট্রাক্টর তার সঙ্গে থাকবে বা যোগ টিচার তার সঙ্গে থাকলো, সে অভ্যাস করলো। সেখানে তাকে ডায়েট, যোগে বলা হচ্ছে যে সিম্পল ডায়েট, সে যা খায় সেটাই খাবে, কিন্তু সেটা খুব সিম্পলভাবে সেটাকে তৈরি করা হতে হবে, প্রিপেয়ার হতে হবে। সে তার যা ভালো লাগে সেটাই সে খাবে, কিন্তু আনন্দ সহকারে খাবে, ঠিক আছে? ব্যাস, তাহলেই হয়ে গেল। যোগে তো খুব বেশি কঠিন কিছু নেই। আর যোগের সময় তার শরীর অনুযায়ী তার যোগ অভ্যাস হবে। দেখা যাচ্ছে কোনোদিন তার, ঠিক আছে, কোমরে ব্যথা আছে, সে ইনস্ট্রাক্টরকে যদি বলে, ইনস্ট্রাক্টর সেইভাবে যোগ অভ্যাস করাবে। যদি তার দেখা যাচ্ছে না কোনো সমস্যা নেই, আজকে চরম ফিট, তার মন খারাপ হয়েছে, ইনস্ট্রাক্টরকে গিয়ে প্রথমে বলতে হবে যে আমার এই মনটা খারাপ হয়েছে আজকে, এই ব্যাপার, সে তখন সেইভাবে তাকে যোগ অভ্যাস দেবে, সে সেখান থেকে রিকভারি হতে পারে। মানে একটা জিনিস আমরা অবশ্যই বলতে পারি, আপনারা জিম করুন বা যোগা, কোনটা চুজ করবেন সেটা কিন্তু অবশ্যই প্রফেশনাল হেল্প নিয়ে, নিজের ইচ্ছা মতো কিছু শুরু করে দেবেন না। আরেকটা জিনিস আমরা যোগার ক্ষেত্রে বা জিমের ক্ষেত্রে ভীষণভাবে কোয়েশ্চেন পাই, জিমে গেলে মাসেল বিল্ড হয়, একটা বড় সড়ো বেশ চেহারা তৈরি হয়, আমার মাসেল টোন হয়, মাসেল বিল্ড হয়। তো যোগার দ্বারা কি সেটা সম্ভব? স্পেশালি প্রচুর ছেলেরা আমাদের জিজ্ঞেস করেন যে আমরা তো জিমে মাসেল বিল্ড হোক সেটা চাই, তো যোগায় আপনারা কিভাবে করাবেন? যোগের পদ্ধতি অবশ্যই আছে, সেটা বলা হয় হচ্ছে পাওয়ার যোগা। সেই পাওয়ার যোগে সব থেকে বেশি মাসেল বিল্ড আপ হয়। আজকে আমরা যদি স্টাডি দেখি, রিসার্চে যদি দেখি, যে যত প্লেয়ার আছে, আগে আমরা দেখতে পাবো ক্রিকেটে কত ইনজুরি হতো, ক্রিকেট যারা প্লেয়ার ছিল। এখন ক্রিকেটের ইনজুরি কম হয়ে গেছে, কারণ বাই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা এখান থেকে প্রচুর রিসার্চ পেপার পাবলিশড হয়েছে, যেখানে বলা হচ্ছে যে উইথ যারা দেখা যাচ্ছে স্পোর্টস পার্সন হোক বা সাধারণ লোক, তারা যদি অন্য কিছুর সঙ্গে সঙ্গে যদি যোগাভ্যাস করে, তাহলে তার মাসেল বিল্ড আপটা সঠিকভাবে থাকবে, আচ্ছা, কনস্টিটিউশনটা সঠিকভাবে থাকবে। তো কেউ যদি জিম যায়, যাক জিমে, অসুবিধা নেই, সঙ্গে তাকে যোগও করতে হবে। সে প্যারালেলভাবে যদি অভ্যাস করে, তাহলে তার সেই যে মাসেল যে স্ট্রেংথ, সেটা মেনটেন থাকবে। যদি তার সময় হচ্ছে না, শুধু যাতে যোগের সে চাইছে সমস্ত কিছুকে মেনটেন করতে, তাহলে দেখা যাবে সেটাও সম্ভব। কারণ যোগে আমরা দেখতে পাবো যে বৃশ্চিকাসন কেউ যদি করছে, তাহলে তার মাসেল স্ট্রেংথ কত বেশি। মাসেল শুধু বাইরের দিক থেকে দেখালাম, সেই মাসেলটা মাসেল নয়, ঠিক আছে? মাসেল হচ্ছে সেটা যেটা স্ট্রেংথ আছে, শক্তি আছে। এই স্ট্রেংথ বা শক্তি সেটা আমরা পেতে পারি এই যোগের মধ্যে থেকে। কারণ সেখানে আমাদের কি বলবো, ইন্টারনাল এবং আউটার দুটো একসঙ্গে কানেক্টেড থাকে। তাহলে বোঝা গেল তো, যোগের সাথে জিমের কিন্তু কোনো বিরোধ নেই, না, বা যোগা করলে জিম করা যাবে না বা জিম করলে যোগা করা যাবে না এরমও নয়। আমরা দুটোকে সঠিক পদ্ধতি মেনে নিজেদের শারীরিক শক্তি এবং মানসিক শক্তি দুটোই বৃদ্ধি করতে পারি। খুব এখন আমরা ইউটিউব ভিডিওস দেখি, নানা ধরনের রিলস দেখি, এবং প্রচুর মানুষের কাছে শুনি আমি তো ইউটিউব দেখে প্র্যাকটিস করি। আন্ডার গাইডেন্স কাস্টমাইজ ক্লাস নাকি ইউটিউবের র্যান্ডম ভিডিও, কি বলবেন আপনারা? র্যান্ডম ভিডিও তো একদমই নয়, অবশ্যই সবসময় কাস্টমাইজ যোগ। কারণ যোগ হচ্ছে গুরু শিষ্য পরম্পরায় অভ্যাস করতে হয়। যোগ হচ্ছে গুরুমুখ বিদ্যা, গুরুর সান্নিধ্য ছাড়া বা টিচারের সান্নিধ্য ছাড়া যোগ অভ্যাস একদমই নয়। যদি দেখা যাচ্ছে আপনি গুরুর সান্নিধ্যে প্র্যাকটিস করেছেন বা কোনো কাস্টমাইজ অভ্যাস করেছেন, তারপরে সেই টিচারের আন্ডারে আপনি তখন দেখা যাচ্ছে ভিডিও দেখে অভ্যাস করছেন, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল। সেটা অন্য বিষয়। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আমি প্রথম আমার মনে হলো আমি যোগ অভ্যাস করব, একদিন সকালবেলায় উঠলাম, সার্চ করলাম এবং আমি সেটা প্র্যাকটিস করতে শুরু করে দিলাম। সেটা কিন্তু আমাদের শরীরের বা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। কারণ আমরা যোগ অভ্যাস করছি এমন একটি টুল বলতে আমাদের শরীরকে নিয়ে, যার মূল্য হচ্ছে অপরিসীম, অমূল্য। দেখা যাচ্ছে আজকে আপনাকে যদি বলা হয় যে আপনার দেখা যাচ্ছে এলবো, তার দাম কত, কেউ বলতে পারবে? কারণ এলবো রিপ্লেসমেন্ট হবে, হয়তো দেখা যাচ্ছে ঠিক আছে, রিপ্লেসমেন্ট মানে দেখা যাচ্ছে হাতটা সার্জারি হতে পারে, ইয়ে হতে পারে, কিন্তু নিজের তো হলো না, নিজস্বতাটা আর থাকলো না। তো সেই জন্য এগুলো
আমাদের অবশ্যই কাস্টমাইজ যোগ টিচারের কাছে গিয়ে তাদের গাইডেন্সে অবশ্যই অভ্যাস করা উচিত। আমাদের অনলাইন ভিডিও আমাদেরকে ইন্সপায়ার করতে পারে যে আচ্ছা অমুকজন এই অভ্যাসটি করছেন, তাকে দেখতে খুব ভালো লাগছে, ঠিক আছে, আমি সেটা দেখে আমার যে টিচার তার কাছে গিয়ে আমি নিজে শিখব। করবো। মানে আমার জন্য সেটা আদেও ঠিক হবে কিনা বা আমি কতটা অভ্যাস করব আর কোথায় গিয়ে থামতে হবে এটা জানার জন্য কিন্তু আপনার যোগা থেরাপিস্ট বা যোগগুরুর কাছে যেতেই হবে। একদম। ভীষণভাবে একটা এখনকার দিনে অসুবিধা হচ্ছে, আমরা সবাই খুব ব্যস্ত লাইফে আছি, আমরা সবাই কিছুর পিছনে ছুটে চলেছি, কখনো কখনো উদ্দেশ্যহীনভাবে বা কখনো কখনো বাধ্য হয়ে। আমরা মানে অনেক সময় এই প্রশ্নটা পাই, আমার তো সময় নেই, আমি ডায়েটটা ঠিক রাখি। অথচ ডাক্তাররা বলছেন সবসময় আমরা দেখি প্রেসক্রিপশনের ওপরেই এক্সারসাইজ এবং ডায়েট দুটোকেই লিখে দেন, থার্ডে এসে ওনারা মেডিসিন দেন। তো আমার কাছে সময় নেই, আমি তো ডায়েটটাই ঠিক করছি, শুধু কি খাদ্যাভ্যাস ঠিক রাখলেই হবে নাকি প্র্যাকটিসেরও কোনো আলাদা আরও উপকারিতা আছে? আজকে যদি আমি একটা গাড়ি কিনি, সে গাড়িটাকে যদি প্রত্যেক দিন তেল ভরি এবং গাড়িটা চালাই, কতদিন চলবে? সার্ভিসিং তো দরকার। সেই গাড়ির সার্ভিসিং কোথায় হবে? যোগ হচ্ছে সেই গাড়ির সার্ভিসিং, যেখানে আমরা প্রতিদিন অভ্যাস করব এবং আমাদের এই শরীরের যে শরীর নামক যে গাড়ি তার সার্ভিসিং হবে, কারণ এটাও একটি যন্ত্র। তো যোগ আমি যদি অভ্যাস না করি তাহলে কি হবে, আমি আমার সঙ্গে কানেক্টেড হব না। নিজের সঙ্গে নিজের যদি কানেকশন না থাকে তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো না, নিজেকে চিনতেই পারবো না, জানতেই জানতেই পারবো না। শুধু মনে হবে যে আচ্ছা এই তো চলে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে। জীবন গতিশীলতাটা তো অবশ্যই জীবন, কিন্তু তার মধ্যে অ্যাওয়ারনেস নিয়ে আসা যে আমি সেখানে কোথায় আছি, সেই আমি যদি না থাকি শুধু গতিশীল, সেটা কিন্তু জীবন নয়। সেই জন্য এই র্যাট রেসের জীবনে বা র্যাট রেসের সঙ্গে নিজেদেরকে তো অবশ্যই মিলিয়ে ফেলতে হবে, কিছু করার নেই, সময়ের এটাই হচ্ছে কিন্তু নিয়ম। কিন্তু নিজেকে তার থেকে দূরে রাখতে হবে মানে ঠিক আছে আমি এই রেসে তো যাবই, বাকি আমরা 23 ঘন্টা ওই রেসে যাব, 1 ঘন্টা দিনে আমি আমার নিজের রেসের জন্য দেবো। তখন আমি যোগ অভ্যাস করব, প্রাণায়াম অভ্যাস করব, ধ্যান অভ্যাস করব, মনকে সুস্থ রাখার চেষ্টা করব, শরীরকে সুস্থ রাখার চেষ্টা করব। মানে জীবন নামক গাড়িটিকে যদি সঠিকভাবে সুস্থভাবে চালাতে চান লং লাইফের জন্য, তাহলে কিন্তু আমার সময় নেই বললে চলবে না, সময় নিজের জন্য নিজেকে বার করতে হবে। আজকাল স্যার আমরা ভীষণভাবে এটা পাচ্ছি, যেহেতু আমাদের এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, বাচ্চারা খুব বড় ফ্যামিলি বা অনেক লোকজন পাচ্ছে না, সেখানে আমরা বিভিন্ন ধরনের বাচ্চাদের অসুবিধার কথা শুনছি। তার মধ্যে অ্যাঙ্গার ইস্যুস, বাবা মারা এসে বলে যে ও কোনো কথা শুনতে চাইছে না, জিনিসপত্র ছুটছে, রেগে যাচ্ছে, ভীষণ চিৎকার করছে, অথবা আমার মেয়ের ভীষণ ইমিউনিটি প্রবলেম, আমার মেয়ে সারা বছর ভোগে, অথবা আমার ছেলের কিছু খেলেই অ্যালার্জি হয়ে যাচ্ছে। ম্যাম, এই যে এত ধরনের রোগ, মানে এটা আমরা মোটামুটি ধরুন ওই 4 বছর বয়স থেকে 3, 3.5, 4 থেকে 12, 13, 14, 15 অবধি বাচ্চারা এটাই ভুগছে, এবং কনসেন্ট্রেশন ইস্যু। একেবারেই আমার বাচ্চা ধীর স্থির নয় ম্যাম, কোনো কথা বললেই শোনে না। এই সমস্তগুলো যোগা কতটা টেক কেয়ার করতে পারবে? বাচ্চারা তারা স্বভাবত চঞ্চল থাকবে, এটা স্বাভাবিক। আপনি কি চাইছেন যে আপনার বাচ্চা, আপনি যাকে বলবেন একটি রোবটের মতো সে এখানে বসো, সে এখানে বসলো, ওখানে উঠে চলে যাও, ওখানে উঠে চলে গেল? এটা তো নয়। সে তাদের মতো চঞ্চলতা তার মধ্যে থাকবেই, সেটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আগে আপনি প্যারেন্ট হিসাবে আপনি নিজে আগে সন্তুষ্ট হন বা সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন। কারণ আগে যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখন একটি বাচ্চা, সে তার 10 জন ফ্যামিলি মেম্বার আছে, এর সঙ্গে সে চলে যাচ্ছে, ওকে ভালো লাগছে না, তাকে ভালো লাগছে, তার সঙ্গে সে অবস্থান করছে। ঠিক কথা। কিন্তু এখন তো সে পাচ্ছে না, সে মা বাবা দুজনকে বা দুজনের মধ্যে একজনকে হয়তো বেশি পাচ্ছে, তো তার সঙ্গে তো সে মানে একটু দুরন্তপনা করবেই। কিন্তু তবুও তাদেরকে আমরা শান্ত অবশ্যই যোগের মাধ্যমে করতে পারি। কিভাবে না, তার খাদ্যাভ্যাসের ওপরে আমাদেরকে জোর দিতে হবে, যে সে কী খাচ্ছে, তাকে আমি কি খেতে দিচ্ছি, সেটা কতটা নিউট্রিশিয়াস, সেই ফুডের ওপরে আমাকে জোর দিতে হবে। তার সে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যখন করছে সে কতটা আনন্দ সহকারে করছে, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে তাকে আমাকে দিতেই হবে। না হলে সেই ছেলেটি বা সেই মেয়েটি দেখা যাচ্ছে সঠিকভাবে তার শরীরের মধ্যে গ্রোথটাই হচ্ছে না। কারণ সে দেখা যাচ্ছে তার এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো তার তো ডেভেলপড হতে হবে,
তার মাসেলগুলোকে তাকে নার্চার্ড হতে হবে। আগে বাচ্চারা কি করতো, খোলা মাঠ ছিল, সেখানে সারাদিন খেলে বেড়াচ্ছে, 2-4 ঘন্টা দেখা যাচ্ছে তারা রেস্ট নিচ্ছে। কিন্তু এখন তো তার একটি 2 BHK 4 BHK বা একটি ছোট্ট পরিসরের মধ্যে তাদেরকে আমরা বেঁধে দিচ্ছি। তো এই যে ছোট্ট পরিসরের মধ্যে আমরা তখন তাকে বেঁধে দিচ্ছি, তার তো আর সেই মাসেলগুলো সেই টায়ার্ড আর হচ্ছে না। যোগ অভ্যাস তাকে এই ছোট্ট জায়গার মধ্যে সেই শরীরের মানসিক এবং শারীরিক ডেভেলপমেন্টের জন্য তার যা যা প্রয়োজন সমস্তটা ওই 1 ঘন্টার যোগ অভ্যাসের মধ্যেই হতে পারে। সে তার হয় সে বাড়িতে ইনস্ট্রাক্টর ডেকে হোক বা সে যোগ সেন্টারে গিয়ে হোক, সেখানে গিয়ে যদি সে অভ্যাস করে, কিন্তু অবশ্যই সেটাও কিন্তু অবশ্যই টিচারের আন্ডার বা ইনস্ট্রাক্টরের আন্ডারে হতে হবে। শুধুমাত্র আমি কিছু এই কারণ আমিও অনেকজনের কাছে শুনেছি আমার বাচ্চাকে না একটু মেডিটেশন প্র্যাকটিস করাতে হবে। হ্যাঁ, একদম। এই যে আমার বাচ্চাকে মেডিটেশন প্র্যাকটিস করাতে হবে, মেডিটেশন কি একদম ওই চোখ বন্ধ করলেই মেডিটেশন হয়ে গেল, এরকম নয়। তার একটা বিস্তারিত প্রসেস আছে, সেই সেই প্রসেসে কথাটাতেও আমরা আসবো অবশ্যই। তো মানে বাবা মাদের একটা জিনিস বুঝতে হবে, যেভাবে স্যার বললেন যে বাবা মারা কি খেতে দিচ্ছেন, কিভাবে তার সাথে আচার আচরণ করছেন, কিরম থাকছেন, এবং আপনার বাচ্চার সার্বিক বিকাশ হচ্ছে নাকি। মানে একটা বাচ্চাকে আমি শুধু খেতে দিলাম, জামা কাপড় দিলাম, খেলনা দিলাম, তা নয়, সার্বিক বিকাশ হচ্ছে নাকি, এটার খেয়াল কিন্তু আপনাদের রাখতে হবে। আমরা একটু বিস্তারিত জানবো স্যার ধ্যান বা মেডিটেশনের ব্যাপারে। এই যে মেডিটেট করা, আপনি এক্ষুনি বললেন যে একটা জায়গায় চোখ বন্ধ করে বসে থাকলেই শুধু হবে না, জিনিসটাকে অনেক বিস্তারিতভাবে জানতে হবে। আমরা অনেকের কাছেই শুনে থাকি এটা, আমি তো বাড়িতে ধ্যান করি। কিভাবে ধ্যান করেন তার কোনো টাইমের ঠিক নেই, কোথায় বসে করছেন সেটাও ঠিক নেই, এবং কি ফোকাস করে করছেন সেটাও জানেন না। তো এই ধ্যান বা মেডিটেশন করার জন্যে আমার কি প্রকৃত গাইডেন্স চাই, নাকি আমরা জাস্ট বসে চোখ বন্ধ করলেই ধ্যান হবে? এছাড়া ধ্যান কি সবার জন্যে, নাকি শুধুমাত্র আমার মানসিক সমস্যা আছে তাই আমি ধ্যান করব? ধ্যান হচ্ছে, প্রথমে লাস্ট থেকে আমি উত্তরটা শুরু করি, ধ্যান হচ্ছে প্রত্যেকের জন্য। আমি মানসিকভাবে প্রচণ্ড সবল তার জন্যও, যে মানসিকভাবে সবল নয় তার জন্য। ধ্যান অভ্যাস শুধুমাত্র চোখ বন্ধ করে বসে থাকা নয়, মনকে একাগ্র করা বা কোনো একটি জায়গায়, নির্দিষ্ট জায়গায় মনকে স্থির করা। সেটা কিভাবে আমরা মনকে স্থির করব, তার অবশ্যই একটা গাইডলাইন বা গাইডেন্সের মধ্যে দিয়ে আমাকে সেটা যেতে হবে। সেই গাইডেন্সের মধ্যে দিয়ে আমরা যদি না যাই, অবশ্যই আমরা সেটাকে প্রাপ্ত করতে পারবো না। ধ্যান অভ্যাস অলওয়েজ মনকে একটি নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত করা। এই মনকে কেন্দ্রীভূত কিভাবে করব, সেখানে বলা হচ্ছে যে কোনো একটি জায়গায় যখন মনকে কেন্দ্রীভূত করলাম এবং সেই কেন্দ্রীভূত মনটাকে আমরা যখন আরও প্রলংড করলাম, সেটা হয়ে যাবে ধ্যান। মানে ধ্যান কিন্তু যে কেউ যখন তখন বসে শুরু করে দিলাম এরম নয়। না, অবশ্যই নয়। কারণ তার জন্য আমার একটা পরিসর লাগবে। সেটা কীরকম না, আমরা মনকে শান্ত করতে হবে, শরীরকে তার নার্চার থাকতে হবে। এই যে মেডিটেশন অভ্যাস করতে গেলে তার শির দ্বারা সোজাভাবে বসে থাকা এবং দীর্ঘক্ষণ একটি পশ্চারে বসে থাকা। সেই পশ্চারে কখন বসতে পারবো, যখন আমার শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে হবে এবং বেশিক্ষণ আমি বসে থাকার ক্ষমতা যখন আমার মধ্যে অর্জন করতে পারবো। সেজন্যে যোগের আসন, প্রাণায়াম সমস্ত কিছু অভ্যাস করে যখন শরীর সেই স্থিতিতে থাকবে, তখন আমি ধ্যানের অভ্যাসের দিকে যেতে পারবো। মানে এই যে বাবা মারা বলেন বা অনেকেই বলেন যে আমরা মেডিটেশন করতে চাই, যোগা করতে চাই না, দুটো কিন্তু একে অন্যের সাথে পরিপূরক। যোগের মধ্যেই তো মেডিটেশন। আলাদা করে যোগে হচ্ছে 8খানা টুল মহর্ষি পতঞ্জলি বলেছেন: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এই যে ধারণা, ধ্যান, সমাধি, এই তিনটেকে আমরা মেডিটেশনের পর্যায়ে বা মেডিটেশনই বলতে পারি। কিন্তু তার আগে যে 5টা সেগুলোও অভ্যাস করতে হবে। সেখানে আমরা আসন প্রাণায়ামও আমরা তার মধ্যে পেয়ে যাচ্ছি। অতএব সেই আসন প্রাণায়াম অভ্যাসের মধ্যে দিয়ে যখন প্রত্যাহার, উইথড্রল অফ সেন্সেস, ইন্দ্রিয় থেকে মনকে যখন সরিয়ে নেওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে হবে, তখন আমি ধ্যান অভ্যাস আমার জন্য উপযুক্ত হবে। তার আগে পর্যন্ত আমি কোনো বিষয়ের সঙ্গে আমার মন কানেক্টেড আছে, চোখ বন্ধ করলে তো আমি সেটাই দেখব। কেউ দেখবে শুধুমাত্র আইফোনই দেখতে পাচ্ছে চোখের সামনে, কেউ শুধুমাত্র দেখতে পাচ্ছে তার সামনে গাড়ি ঘুরে বেড়াচ্ছে, সে দেখতে পাচ্ছে সুন্দর ফ্ল্যাট তার সামনে, সে দেখাচ্ছে তার প্রিয় ব্যক্তি তার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাছাড়া অন্য কিছু ঘুরবে না। একদম। মানে মনকে কোথায় কি নিয়ন্ত্রণ করতে হবে বা আমি ধ্যানের সময় কি দেখতে চাই,
এটা কিন্তু যোগাই আমাদের শেখাবে। একদম। মানে যোগা করবো না শুধুই ধ্যান করতে চাই এরম কিন্তু হবে না, মানে ব্রেকফাস্ট খাবো না শুধু ডিনারেই চলবো সেরম কিন্তু করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে জানতে চাইবো, এখন চারিপাশে প্রচুর যোগা টিচার, আমি খারাপ ভালোই যাচ্ছি না, আমি মানে কিভাবে সঠিক যোগা টিচারকে চিনে নেব বা আমি কার কাছে যাব, এটা চেনার উপায় বলে দিন। এখন বর্তমানে এটি চেনা খুব সহজ আবার খুব কঠিন। আমরা যদি দেখি যে কিছু সার্টিফিকেশন যেগুলো র্যান্ডামলি হচ্ছে সেগুলোর দিকে যাচ্ছি না, আমি অথেন্টিক কিছু সার্টিফিকেশনের মধ্যে কথা বলতে চাইছি। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইজ যোগা সার্টিফিকেশন বোর্ড, মিনিস্ট্রি অফ আয়ুষ, তাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের যে সার্টিফিকেশন, সেখান থেকে যারা পাস করেছে তাদের মধ্যে একটা কোয়ালিটি মেনটেন থাকে। বাকি ইউনিভার্সিটি বা স্কুলের বা অন্য জায়গা থেকে যারা সার্টিফিকেট করেছে তাদের কোয়ালিটি চেক থাকে না, কিন্তু এদের কোয়ালিটি একটা চেক থাকে যে তারা এই সার্টেন লেভেল পর্যন্ত যাচ্ছে। যোগা প্রোটোকল ইনস্ট্রাক্টর, তার কাছে একটা সার্টেন লেভেলের কোয়ালিফিকেশান। তো আমি কোন লেভেলের যোগ টিচার চাইছি, কি জন্য আমি যোগ টিচার চাইছি, সেটাকে আগে আমাকে ডিফাইন করতে হবে। যে আমি ওয়েলনেস ইনস্ট্রাক্টর চাইছি, আমি টিচার অ্যান্ড এভালুয়েটর চাইছি, আমি যোগা থেরাপিস্ট চাইছি, যোগা মাস্টার চাইছি, আমি কার কাছ থেকে কী শিখতে চাইছি, সেইটা আমি যদি জানতে পারি তো সেই রকম ব্যক্তির কাছে আমাকে যেতে হবে। আর যোগ টিচার যে কেউ এমনি র্যান্ডামলি যদি বলে, সেটা তারা কিন্তু যোগ টিচার হয়ে যান না। আর তাদের মধ্যে আমরা সেই প্রকাশটাও দেখতে পাবো না যে তার সে যোগ টিচার হিসেবে সে কতটা বেশি প্রতিষ্ঠিত, কত বছর ধরে সে করছে। ঠিক আছে, মানে শুধুমাত্র সার্টিফিকেট থাকলে বা কিছু পড়াশোনা করলেও তাহলে কিন্তু হবে না। একজন যোগ টিচারকে তার কতটা বিকাশ ঘটেছে মানুষ হিসাবে এবং টিচার হিসাবে, এটাও কিন্তু দেখতে হবে। আর যোগাটাকে শুধুমাত্র কটা আসানা বা আমি প্রচুর ফিজিক্যাল প্র্যাকটিস করলাম বা প্রচুর আমি হ্যান্ডস্ট্যান্ড করতে পারছি বা আমি খুব ভালো চাকরাচারা করে দেখাচ্ছি, সেটার মাধ্যমে কিন্তু যোগা টিচারকে আপনি বিচার করতে পারবেন না। তার পড়াশোনা কতটা অথেন্টিক এবং যোগের ব্যাপারে তার জ্ঞান, এই দুটো একটু মাথায় রাখতে হবে। আজকের এপিসোডের জন্য আমাদের শেষ প্রশ্ন, যদিও আমরা একটা এপিসোডে এই পুরোটা জানা সম্ভব না যোগার মতন জিনিস, তবু কোথাও গিয়ে তো থামতেই হয়। তো আজকের এপিসোডের জন্য আমাদের শেষ প্রশ্ন স্যারের কাছে, অনেকেই এখন যোগা নিয়ে কাজ করতে চাইছে, যোগা কেন ট্রেন্ডিংয়ে এসে গেছে বলেই হয়তো এই বিষয়টার উপর জোর দিচ্ছি। যারা আমরা বা আপনারা যোগা থেরাপিস্ট হতে চান বা যোগগুরু হতে চান, তাদের জন্য আমি স্যারের কাছে জানতে চাইবো, এটা শুধুমাত্র পড়াশোনা নয়, একজন মানুষ হিসেবে কি কি ধরনের প্রিপারেশন লাগবে? যোগকে প্রফেশন হিসাবে যদি আমাকে নিতে হয়, আগে যোগকে ভালোবাসতে হবে, যোগের জীবন পদ্ধতি তাকে ভালোবাসতে হবে, যোগিক ওয়ে অফ লাইফ, এটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমি কার সঙ্গে মেলামেশা করছি, কার সঙ্গে আমার আহার বিহার আচার বিচার এই সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, তবে গিয়ে সে সফল একজন যোগ ইনস্ট্রাক্টর বা যোগ টিচার বা যোগ গুরু হতে পারবে। যোগ টিচার এর মধ্যে যে গুণগুলো আমরা পেতে চাই, আমরা যখন স্কুলে বা কলেজে পড়তাম, একজন টিচার, সামান্য টিচারের বিরুদ্ধে এগেনস্টে আমরা কি গুণ আমরা পেতে চাই, সেখানে দেখতে চাইব যে সেই টিচার সে কতটা সহানুভূতি সম্পন্ন, সে কতটা কম্প্যাশন, সে কতটা আমার কথা শুনছে, সে কতটা মর্মস্পর্শী। এই সমস্ত কিছু যখন একজনের মধ্যে আসবে, সে তখন যোগ ইনস্ট্রাক্টর বা টিচার বা যোগ প্রফেশনাল হতে পারবে। সে যোগ প্রফেশনাল হতে গেলে তাদের মধ্যে এই সমস্ত গুণগুলোর বিকাশ হতে হবে। সে নিজে যোগ অভ্যাস করবে, সে যোগকে ভালোবাসবে। সে দেখা, আমি এমন অনেক যোগ টিচার দেখেছি যাদের মধ্যে যোগ বলতে তাদের কাছে এখনও সেই আসনটার মধ্যেই সে সীমাবদ্ধ আছে। সে ভাবছে যে আমি খুব সুন্দর সুন্দর যোগ পশ্চার তুলে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, আমি আমার, সেও দেখছে তারও কিছু স্টুডেন্ট আছে তাদেরকে করাচ্ছে, সেটার মধ্যেই সে যোগকে খুঁজে পাচ্ছে। তাহলে সে যোগের রাস্তায় সে এগিয়ে যেতে একদমই পারবে না। সে কিছু দূর গিয়ে তাকে অবশ্যই বিরাম নিতে হবে বা লোকে তাকে রিজেক্ট করবে। সে, কারণ এটা প্রকৃতিগত দিক থেকে, সে যদি যোগকে সেই আধ্যাত্ম সাধনা, সে একটি সমগ্র ট্রান্সফরমেশন অফ লাইফ, এই জায়গাটা যদি না সে অনুভব করে, সেই জায়গাটাকে যদি সে খুঁজে না পায়, তাহলে অবশ্যই যোগ তার জন্য নয়। তাহলে বুঝতেই পারছেন, মানে চাইলেই যোগা থেরাপিস্ট
ওভাবে হওয়া যাবে না, বা চাইলেই যোগ টিচার ওভাবে হওয়া যাবে না। যোগকে জানতে, যোগকে ভালোবাসতে এবং একজন মানুষ হিসেবে আগে নিজেকে ট্রান্সফর্ম করতে হবে, যেখানে যোগা আপনার সাথে কানেক্টেড থাকে। একটা ভীষণ দামি কথা বললেন স্যার, যে রিজেক্ট করবে, নেচার এবং মানুষ রিজেক্ট করবে। হ্যাঁ, যদি নেচার এবং মানুষ রিজেক্ট করে তাহলে তো আমি সেই প্রফেশনটা নিয়ে এগোতেই পারবো না। তো সেই জন্যে শুধুমাত্র পড়াশোনা, বই পড়া বা আসনা প্র্যাকটিসই নয়, একজন যোগা টিচারকে সার্বিকভাবে নিজেকে ট্রান্সফর্ম করলে তবেই কিন্তু আপনি যোগগুরু বা যোগা টিচার হতে পারবেন। আশা করি আমাদের এই এপিসোড থেকে কিছু প্রশ্নের উত্তর আপনারা নিশ্চয়ই পেয়েছেন। আমরা জানি যোগার মতন একটা ভার্স সাবজেক্ট নিয়ে হয়তো 100টা এপিসোড হলেও কম হবে, কারণ যাই জিজ্ঞেস করি তার মধ্যে তার ইনার মিনিং আরও বেশি, কিন্তু কোথাও গিয়ে তো থামতেই হয়। আমরা চেষ্টা করব ওনাকে নিয়ে আরও অনেক বেশি এপিসোডস করতে, এবং আপনাদের কাছে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাদের সেটা করতে পারেন, লিখে পাঠাতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট সেকশনে লিখতে পারেন, বা মুদ্রার পেজে, মুদ্রার প্রোফাইলে লিখতে পারেন। সমস্ত ধরনের যোগাযোগ কোথায় করতে পারেন তার সব ডিটেলস দেওয়া থাকবে। আর যদি আমাদের এই এপিসোডটা ভালো লেগে থাকে এবং আরও আপনাদের কিছু জানার থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে পুরো বিষয়টা বলার জন্য। থ্যাংক ইউ।